জীবনের সকল চাওয়া পাওয়াই সত্যিই থমকে যায় একটি চাকরির কাছে। মিথ্যে কথার এই শহরে প্রিয় মানুষের সাথে ঘর বাঁধার স্বপ্নটাও আটকে যায় শত সহস্র তরুণের। কিন্তু যেই চাকরির অভাবে শত সহস্র অঞ্জনের জীবন থেকে হারিয়ে গেছে তাদের বেলাবস, সেই চাকরি করতে গিয়েই নাকি 85% মানুষ অসন্তুষ্ট। শুধু তাই নয়, এই এত সংখ্যক মানুষ রীতিমতো তাদের চাকরিকে ঘৃণা করে। এক জরিপে দেখা গেছে বিশ্বের 1 বিলিয়ন ফুল টাইম কর্মীদের মধ্যে মাত্র 15% লোক কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকে। বাকি সবাই তাদের কাজ নিয়ে মোটেও সন্তুষ্ট নন। তারপরও চাকরি আমাদের কাছে সোনার হরিণ। সরকারি চাকরি হলে তো কথাই নেই। চাকরি নিয়ে আমাদের চর্চাটা আসলে কেমন, আর চাকরি নিয়েও আমরা কেন সুখী নই? এই গ্রহের যে প্রান্তেই চাকরি করুন না কেন, আপনি নিজে বস না হলে আপনার একজন বস আছে নিশ্চিত। তাহলে চলুন সেই বসকে দিয়ে আলাপটা শুরু করি। বলা হয় বস ভালো তো সব ভালো। আসলেই প্রতিষ্ঠানের একজন ভালো ম্যানেজারই পারে তার পুরো টিমটাকে জমিয়ে তুলতে। যদি বস আপনার পছন্দের ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে তো সেই অফিস আপনার কাছে স্বর্গের মতো মনে হবে। একটু অন্যভাবে বললে, পুরুষেরা তখন ঘরের চেয়ে অফিসেই সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু মনের মতো বস যদি ভাগ্যে না জোটে, তাহলে তো সেরেছে। চাকরি বাকরি ছেড়ে সন্ন্যাসী জীবন বেছে নিতেও পিছপা হবেন না আপনি। সকাল সকাল ঘুম থেকে উঠে কোনোভাবেই অফিসে যেতে ইচ্ছা হবে না আপনার। আর কোনোভাবে অফিসে গেলেও অপ্রিয় বসের সামনে আপনি কোনোভাবেই যেতে চাইবেন না। যত যাই বলি, মাথায় রাখবেন, চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন প্রতিষ্ঠানটির বস। তার অধীনেই কর্মচারীরা কাজ করেন। একজন ভালো বস যেমন তার কর্মীদের সঠিক দিক নির্দেশনা দেন, তেমনি একজন খারাপ বসের আচরণের কারণে কর্মীরা তাদের মনোবল হারান। এক গবেষণায় দেখা গেছে 75% আমেরিকান নাগরিকের কর্মক্ষেত্রে চাপের মূল কারণ হলো তাদের বস। কোয়ার্টস ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে একজন কর্মীর জন্য তার বস ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারেন। অতএব বুঝতেই পারছেন চাকরিটা আপনার কেন ভাল লাগে না। ঘেঁটে দেখতে পারেন, কারণটা হয়তো ওই জাঁদরেল বস। ভগবান মত বনো। একইভাবে অফিসে আপনার পাশের ডেস্কে বসা সহকর্মীদের কথা ভাবুন। তাদের সাথে আপনার সম্পর্ক ঠিক, তাহলে আপনার কোনো কাজই কঠিন হবে না। অফিসের পুরো সময়টাই আনন্দের সাথেই কেটে যাবে। কিন্তু কোনোভাবে যদি বেশিরভাগ সহকর্মী আপনার অপছন্দের তালিকায় চলে যায়, তাহলে কিন্তু বিপদ। অফিস হয়ে উঠবে আপনার সবচেয়ে অপছন্দের জায়গা। ও হ্যাঁ, অফিস পলিটিক্সের ব্যাপারটাও মাথায় রাখবেন। এদের ফাঁপড়ে পড়লে কিন্তু শেষ। আপনার চাকরি জীবন বিষিয়ে তুলতে এরাই যথেষ্ট। এবার আসা যাক অফিসের কাজের কথায়। প্রতিদিন একই কাজ করতে করতে বিরক্ত কর্তাকে সান্ত্বনা দেবার মতন ভাষা আমার কাছে নেই। এই যে কি কঠিন কাজ। ব্যাংকার বন্ধু থাকলে তাকে জিজ্ঞেস করবেন, কাজের বিনিময়ে পারিশ্রমিক পান, আর সেটা দিয়ে জীবন চলে ঠিকই, কিন্তু একঘেয়েমি কাজে কোনো সুখ বা স্বাচ্ছন্দ্য থাকে না। আর এখান থেকেই কাজের প্রতি অনীহা তৈরি হয়। একটা পর্যায়ে তো সেটা রীতিমতো বিরক্তিতে রূপ নেয়। আবার অনেক প্রতিষ্ঠানের মালিকপক্ষ তো ভুলে যায় কর্মীদের ব্যক্তি জীবনের কথা। অফিসে ফুল টাইম কাজ করার পরও অনেক সময় বাড়িতেও বিভিন্ন কাজ চাপিয়ে দেওয়া হয়। তাদের আশা এমন থাকে যে কর্মীরা 24 ঘন্টায় কাজে নিয়োজিত থাকবে, কিন্তু এতে করে কর্মীদের কি অবস্থা হয় সেটা তাদের নজরে থাকে না। কর্মীদের মানসিক স্বাস্থ্য খারাপ হতে থাকে। এক পর্যায়ে তারা হতাশ হয়ে যায়, চাকরির প্রতি বিরক্তি চলে আসে, দিয়ে বসেন ইস্তফা। জীবনের প্রায় 1/3 সময় কিন্তু আমরা চাকরির পেছনেই ব্যয় করি, যা এক করলে হয় প্রায় 90,000 ঘন্টা। আবার সেই চাকরির পিছনে মানে অফিসে যেতে আসতেও চলে যায় অনেক সময়। ধরুন আপনার বাসা থেকে অফিসে যেতে 2 ঘন্টা সময় লাগে। যেই কাজ করতে আপনার ভালোই লাগে না, সেই কাজ করতে আপনাকে পাড়ি দিতে হয় দীর্ঘ এক পথ। তাহলে ভাবুন, এমন জার্নি করে অফিসে যাওয়ার পর কাজে কি মন দেওয়া সম্ভব? আমাদের মস্তিষ্ক একটা অনুমান নির্ভর ইঞ্জিনের মতন। ভবিষ্যতে কি হবে তা মস্তিষ্ক আগে থেকেই সঠিকভাবে অনুমানের চেষ্টা করে, কিন্তু মস্তিষ্ক যখন বারবার চেষ্টা করে ওই অনুমানে ব্যর্থ হয়, তখনই আত্মবিশ্বাস কমতে থাকে। তখন থেকেই ভাঁজ পড়তে থাকে কপালে, বাড়তে থাকে দুশ্চিন্তা আর উদ্বেগ। আর যখনই আমরা আগামীতে কি হবে তা নিয়ে অনিশ্চয়তায় থাকি, তখনই আমাদের মস্তিষ্ক নিষ্ক্রিয় হতে শুরু করে। তখন মনে হয় এত ঝামেলার চেয়ে চাকরি না করাই ভালো। তবে এই সিদ্ধান্ত নেওয়াটা সবসময় সবার জন্য এত সহজ হয় না। সবাই কিন্তু তাদের অপছন্দের কর্মক্ষেত্র থেকে বের হয়ে আসতে পারে না। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ মানুষই তাদের চাকরি ছাড়তে পারে না। বছরের পর বছর অপ্রিয় চাকরি তাকে করে যেতে হয়। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে তাদের দায়িত্ববোধ। সংসারের বোঝা তো আর কাঁধ থেকে সহজে নামানো যায় না। এছাড়াও অপছন্দের চাকরি না ছাড়তে পারার আরেকটি বড় কারণ হলো বেতন।
অফিসের সবকিছু খারাপ লাগলেও মাস শেষে একটা ভালো পারিশ্রমিক কার না ভালো লাগে, তখন আর এত এত সমস্যার কথা মাথায় আসে না। তাছাড়া চাকরি ছেড়ে দিয়েই কি লাভ? নতুন চাকরি পেয়ে যাওয়ার কোনো নিশ্চয়তা আছে? অন্তত বাংলাদেশে তো নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে দেশে বর্তমানে বেকারের সংখ্যা 25 লাখ, আর এটি প্রতিনিয়ত বাড়তেই আছে। একই সাথে দেশের চাকরির বাজারে যে অবস্থা, তাতে করে এক একটি চাকরি যেন সোনার হরিণ। তাই তো কষ্ট হলেও মানুষ চাইলেই চাকরি ছেড়ে দিতে পারে না, আর ছেড়ে অন্য প্রতিষ্ঠানে গেলেই যে সেটা ভালো হবে তারও তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি শ্রেণী অব্যাহতভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন এমন একটা জায়গা নেই যেখানে নিয়োগে দুর্নীতি নেই। এক্ষেত্রে অবশ্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রেই অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ বেশি হয়, যেখানে চাকরি প্রত্যাশীদের চাপ সবচেয়ে বেশি থাকে। 2020 সালে প্রকাশিত এক তথ্য অনুযায়ী বাংলাদেশে সরকারি কর্মচারী আছে 15,04,913 জন, যাদের মধ্যে প্রথম শ্রেণীর প্রায় 2 লাখ, দ্বিতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা 1.5 লাখের মতন, কিন্তু তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা ছিল প্রায় 9 লাখ, যা মোট জনবলের 60%, এবং চতুর্থ শ্রেণীর পদে কর্মরত আছেন 2.5 লাখের মতো। আরেকটি গবেষণায় দেখা গেছে গড়পড়তা 30 বছরের চাকরি জীবনে প্রায় সব কর্মকর্তা কর্মচারী চান তার অন্তত একজন স্বজন চাকরি পাক। একটু খেয়াল করলে দেখবেন সরকারি একজন চাকরিজীবী নিজের ছেলে মেয়ে থেকে শুরু করে শালা শালি দুলাভাইকেও চাকরির ব্যবস্থা করে দেন। আবার অনেকেই ভাবেন বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএসে অনিয়মের কোনো সুযোগ নেই। সুযোগ একেবারে যে নেই তা কিন্তু নয়। বিসিএসে মৌখিক পরীক্ষায় 200 নম্বর বরাদ্দ থাকে, যেখানে আগে ছিল 100। বিসিএস এর মতোই বিভিন্ন মন্ত্রণালয় তাদের দপ্তরের পরীক্ষায়ও বেশি নম্বর মৌখিকের জন্য বরাদ্দ রাখে, আর এতে অনিয়মের দুয়ার একটু হলেও খুলে যায়। চাকরি নিয়োগে দুর্নীতির কারণে বহুমুখী সমস্যা তৈরি হতে পারে। স্বজনপ্রীতি, অস্বাভাবিক দুর্নীতি, তদবিরের ভয়ে অনেক ক্ষেত্রে পদ শূন্য থাকলেও নিয়োগকর্তারা চাকরির বিজ্ঞপ্তি দিতে চান না। গত 10 বছরের কথাই ধরুন, বাংলাদেশে শূন্য পদের সংখ্যা এই সময়ের মধ্যে 2.5 লাখের নিচে নামেনি। সরকারও 1 বছরে 1050-এর বেশি মানুষকে চাকরি দিতে পারছে না। তাহলে চাকরির সিস্টেমটাই আমাদের দেশে এমনভাবে গড়ে উঠেছে যেখানে আপনাকে চাকরি পেতেও ভুগতে হবে, চাকরি পেয়ে গেলেও ভুগতে হবে। অগত্যা আপনার বেলাবসকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। কেউ পারুক বা না পারুক, চাকরি আপনাকে ঠিকই আটকে দেবেই। কর্মজীবনে ঢোকার আগেই আমাদের সামনে এত এত সমস্যা এসে হাজির হয় যে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় কাটিয়ে দেই হতাশায়। এর থেকে মুক্তির কি পথ নেই? অবশ্যই আছে।